আসসালামু আলাইকুম প্রিয় আইন শিক্ষার্থী ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আমরা ফৌজদারি কার্যবিধির ধারাবাহিক যে ক্লাসগুলো করে আসতেছি সেই ধারাবাহিকতায় আজকে 16তম চ্যাপ্টারের ক্লাস হবে। এই চ্যাপ্টারে আমরা জানবো ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ প্রসঙ্গে। ম্যাজিস্ট্রেটের নিকট কিভাবে নালিশ করা যায় এবং তার ফলাফলে ম্যাজিস্ট্রেট কি কি পদক্ষেপ গ্রহণ করেন বা কিভাবে ম্যাজিস্ট্রেট নালিশ গ্রহণ করেন, এই বিস্তারিত বিষয় আমরা জেনে নেব। এখন একটা শব্দ আগে আমাদেরকে জেনে নিতে হবে, সেটা হচ্ছে নালিশ। নালিশটা আসলে কি? এর ইংলিশটা হচ্ছে কমপ্লেইন্ট। আমাদের সংজ্ঞা ধারা যেটা 4-এর 1 এইসে, আমি এখানে এটা দিয়ে রেখেছি, এইসে নালিশের সংজ্ঞা দিয়ে আছে। সেখানে বলা আছে যে ফরিয়াদি ম্যাজিস্ট্রেটের নিকট লিখিত বা মৌখিক আকারে যে নালিশটা করে ওইটাই হচ্ছে কমপ্লেইন্ট। তাহলে আমাদের এটা মনে রাখতে হবে 4-এর 1 এইস, ঠিক আছে? এবার যেহেতু নালিশ যখনই আসবে তখন হচ্ছে আমাদের চলে যাব যে ম্যাজিস্ট্রেটের কাছে নালিশ। আর আমরা যে 154-155 ধারায় যে থানায় যে এফআইআর করেছিলাম এটাও কিন্তু অভিযোগ, ঠিক আছে? সেটা ছিল থানায়, আর এটা সরাসরি হচ্ছে কি ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ। তাহলে এই নালিশটা করতে হয় 200 ধারা, ফৌজদারি কার্যবিধির 200 ধারা অনুযায়ী। এখানে 200 ধারার বিষয়বস্তু হচ্ছে ফরিয়াদির জবানবন্দি গ্রহণ বা বাদীর জবানবন্দি গ্রহণ, আমরা যেভাবেই বলি। আবার জবানবন্দি তার যে বিষয়ে যে অপরাধ শিকার হয়েছে বা যে অপরাধের বিষয়ে সে নালিশ করতে চায় সেই নালিশটা সে করবে। এখন নালিশটা কিভাবে করবে? এই নালিশটা লিখিত বা মৌখিক করা যায়। তারপরে এখানে যে নালিশের ভিত্তিতে অপরাধ আমলে নিলে, আমরা একটু খেয়াল করি, নালিশের ভিত্তিতে অপরাধ আমলে নিলে ফরিয়াদিকে এবং উপস্থিত সাক্ষীকে শপথপূর্বক জবানবন্দি গ্রহণ করাবেন। তার মানে ম্যাজিস্ট্রেট যদি নালিশের ভিত্তিতে কোনো অপরাধ আমলে নেয় তাহলে সে কী করবে? ফরিয়াদিকে এবং উপস্থিত সাক্ষীকে শপথপূর্বক জবানবন্দি গ্রহণ করবেন। এটা হলো ম্যাজিস্ট্রেটের প্রথম কাজ। এরপরে এই যে জবানবন্দিটা গ্রহণ করবেন, তারপরে হলো এই ফরিয়াদি এবং ম্যাজিস্ট্রেট উভয়ের স্বাক্ষর দান করবেন। তার মানে এই যে নালিশটা গ্রহণ হবে এই নালিশের পরে ফরিয়াদিরও স্বাক্ষর থাকবে এবং ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর থাকবে। আর 200 ধারার আরেকটা বিষয় আছে যে 192 ধারা অনুযায়ী মামলা হস্তান্তরের পূর্বে, আমরা বিগত ক্লাস 192 ধারা পড়েছিলাম, সেগুলো হচ্ছে মামলা হস্তান্তর। 191 ধারা ছিল আসামির আবেদনে মামলা হস্তান্তর, আর 192 ধারা ছিল ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলা হস্তান্তর। মানে সিএমএম বা সিজেএম যদি কোনো মামলা গ্রহণ করে সে তার অধীনস্থ অন্য কোনো ম্যাজিস্ট্রেটকে কী করতে পারে? মামলাটা হস্তান্তর করতে পারে। এখন এই হস্তান্তরের পূর্বে যদি জবানবন্দি গ্রহণ করে থাকে তাহলে পরে আর বাধ্য নয়, মানে পরে আর জবানবন্দি করতে বা শপথ গ্রহণপূর্বক এই জবানবন্দি গ্রহণ করতে আর বাধ্য নয়। তাহলে 200 ধারার এই যে মানে ইয়েগুলো তথ্যগুলোই এখানে আছে। এবার আমরা চলে যাব 201 ধারায়। 201 ধারায় যেটা বলছে ম্যাজিস্ট্রেট মামলা আমলে লইবার ক্ষমতা না থাকিলে পদ্ধতি। এখন সব ধরনের অপরাধের জন্য সব ম্যাজিস্ট্রেট এই কেস নিতে পারে না বা আমলে নিতে পারে না বা নালিশ গ্রহণ করতে পারে না, ঠিক আছে? ধরুন একটা খুনের মামলা যদি হয় সেক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেও তো একজন ম্যাজিস্ট্রেট, সে কিন্তু এই মামলাটা গ্রহণ করবে না। তাহলে তার কাছে যদি কেউ যায় তখন সে কি বলবে? তার পিটিশনের উপরে বা তার দরখাস্তের উপরে লিখে দিবে যে আপনি অন্য ম্যাজিস্ট্রেটের আদালতে যান, সেখানে আপনি এই আপনার মামলা দাখিল করুন। এই জন্য এখানে যে তথ্যটা আছে, যথাযথ আদালতে দাখিল করার জন্য পৃষ্ঠাঙ্কন বা মন্তব্য লিখে তিনি ফেরত দেবেন। আমাদের যেমন দেওয়ানি কার্যবিধির 7 ভিত্তিতে যেমন আর্জি ফেরত আছে, ঠিক আছে? যথাযথ কোর্টে বা যথাযথ আদালতে যদি মামলা দাখিল না হয় সেক্ষেত্রে এইখানে একটা বিধান আছে এমন। আচ্ছা, এবার আমাদের যে 202 ধারা, এখানে পরোয়ানা ইস্যু স্থগিত, ঠিক আছে? শিরোনামটা হলো পরোয়ানা ইস্যু স্থগিত। এখন ব্যাপারটা হলো এখানে আমরা একটু খেয়াল করে দেখি যে কোনো ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিবার পর, তার মানে একজন ম্যাজিস্ট্রেটের কাছে কি হয়েছে? মামলা আসছে, সে আমলে নিয়েছেন। এরপরে 192 ধারা অনুসারে ম্যাজিস্ট্রেটের নিকট মামলা আসলে, তার মানে হস্তান্তর করার পরে যদি অন্য কোনো ম্যাজিস্ট্রেটের কাছে মামলাটা আসে, তিনি যদি উপযুক্ত মনে করেন কারণ লিপিবদ্ধ করে কি করবেন? আসামি হাজিরার পরোয়ানা স্থগিত রাখিয়া, আচ্ছা কি করবেন? আসামিকে যদি ইতিপূর্বে কি করা থাকে যে হাজির হওয়ার জন্য পরোয়ানা দেওয়া থাকে তাহলে সেই পরোয়ানাটা কি হবে? স্থগিত রাখবেন। রেখে তিনি নালিশের সত্যতা অসত্যতা সম্পর্কে নিজে অনুসন্ধান করতে পারবেন। মানে অনুসন্ধানটা কি, এই বিষয়ে আমরা মানে বিগত পর্বে আমরা আলোচনা করেছি যে ম্যাজিস্ট্রেট কর্তৃক, ঠিক আছে, বিচার ব্যতীত পরিচালিত কার্যক্রম। এখন তাহলে এই আমরা একটু খেয়াল করি যে ম্যাজিস্ট্রেটের নিকট মামলা আসছে, আমলে নেওয়ার পরে সে কি করলো? উপযুক্ত মনে করলে এই যে আগে যদি পরোয়ানা দিয়ে থাকে সেটা সে স্থগিত করে দিল 202 ধারা অনুযায়ী।
স্থগিত করে দেওয়ার পরে সে কি করলো, নিজে ঘটনার অনুসন্ধান করলো। এখন সে যদি নিজে করতে না পারে, ঠিক আছে, এবং যদি তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট না হন, তাহলে অধীনস্থ অন্য কোনো ম্যাজিস্ট্রেটকে এই দায়িত্বটা দিতে পারেন, কোনো পুলিশকে দিতে পারেন, অথবা উপযুক্ত অন্য কোনো ব্যক্তিকে দিতে পারেন, এবং অন্য কোনো ব্যক্তিকে দিয়ে সেটার অনুসন্ধান বা তদন্ত করতে পারেন। যেহেতু তদন্ত সম্পর্কে কাজ হচ্ছে পুলিশের, এই জন্য এখানে অনুসন্ধান বা তদন্ত দুটো কথা আছে। আর একটু খেয়াল করি, এই যে একটা কথা এখানে আছে যে উপযুক্ত অন্য কোনো ব্যক্তি, যে ম্যাজিস্ট্রেটও না পুলিশও না, তাহলে সেই ব্যক্তিটা কতটুকু ক্ষমতা তিনি ভোগ করতে পারেন বা প্রয়োগ করতে পারেন, সেই কথাটা এখানে বলা আছে। দেখেন, এই যে তদন্ত পরিচালনাকারী যদি ম্যাজিস্ট্রেট বা পুলিশ না হন, না, আর আবার একটু খেয়াল করি, তদন্ত পরিচালনাকারী যদি ম্যাজিস্ট্রেট বা পুলিশ না হন, তাহলে তিনি বিনা পরোয়ানায় গ্রেপ্তার ব্যতীত থানার ভারপ্রাপ্ত অফিসারের সকল ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। তার মানে একজন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হচ্ছে ওসি। ওসির যে ক্ষমতা, সেই ক্ষমতা এই যে উপযুক্ত অন্য কোনো ব্যক্তি সে প্রয়োগ করতে পারেন এই অনুসন্ধানকালে। তবে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করার ওসির যে ক্ষমতা রয়েছে, ওই ক্ষমতাটা বাদ দিয়ে বাকি সব ক্ষমতা তিনি প্রয়োগ করতে পারেন। এখানে আরো কিছু তথ্য আছে, যেটি হলো যে ম্যাজিস্ট্রেট উপযুক্ত মনে করে সাক্ষীদের শপথপূর্বক সাক্ষ্য গ্রহণ করতে পারেন। যে সাক্ষী যারা থাকে তাদেরকে শপথপূর্বক সাক্ষ্য গ্রহণ করতে পারবেন। এবং পুলিশ চূড়ান্ত বা ফাইনাল রিপোর্ট দাখিল করলে, আমরা আগের পর্বে আমরা পড়ে আসছি, পুলিশ এই ধরনের তদন্ত দুই ধরনের রিপোর্ট দেয়, ঠিক আছে, একটা হচ্ছে চার্জশিট আর একটা হচ্ছে ফাইনাল রিপোর্ট। যদি ফাইনাল রিপোর্টই দেয়, সে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে, তার মানে সত্যতা পাওয়া যায়নি, তখন ম্যাজিস্ট্রেট উক্ত রিপোর্ট গ্রহণ করতে এবং আসামিকে অব্যাহতি দান করতে পারেন, আসামিকে তিনি ডিসচার্জ করে দিতে পারেন, ঠিক আছে। তাহলে এই ছিল 202 ধারার বিধানাবলী। এখানে আমরা দেখি যে ম্যাজিস্ট্রেটের নিকট এই যে রিপোর্ট প্রেরণ করেন পুলিশ 173 ধারায়, ঠিক আছে, 173-এর 3-এও প্রেরণ করেন, সেই তথ্যগুলো আমরা এখানে দিয়ে রেখেছি। তাহলে এবার হচ্ছে 103 ধারা। 103 ধারা হচ্ছে নালিশ খারিজকরণ। এখানে যেমন দেখেন, ম্যাজিস্ট্রেট কি করছে, 202 ধারা অনুযায়ী তিনি পরোয়ানা স্থগিত রাখিয়া ঘটনার সত্যতা অনুসন্ধান করছেন। অনুসন্ধান করে যদি তিনি দেখছেন যে চূড়ান্ত রিপোর্টের ফলে আসামির এখানে মানে অপরাধের কোনো কারণ পাওয়া যায়নি, হেতু নেই, তিনি অব্যাহতি দিয়ে দিয়েছেন, ঠিক আছে। আর যদি সার্চ অপরাধ যদি দেখেন যে এখানে আসলে কারণ আছে, তখন তিনি সার্চ ফ্রেম করবেন। আর এখানে বলছে যে অভিযোগ ভিত্তিহীন হলে, যদি দেখা যায় যে না আসলে অভিযোগের কোনো নাই, সত্যতা নাই, সেই ক্ষেত্রে তিনি খারিজ আদেশ দিতে পারে, যে মামলাটা খারিজ, এখান থেকে মামলা খারিজ হয়ে যায়। আচ্ছা, এবার হচ্ছে এই খারিজ আদেশের বিরুদ্ধে আপিল নাই, তবে রিভিশন করা যাবে, ঠিক আছে। এই খারিজ আদেশ দিলে তার বিরুদ্ধে রিভিশন করা যাবে। এই হচ্ছে আমাদের এই 16তম চ্যাপ্টারের তথ্যগুলো। আশা করি এই তথ্যগুলো যদি আপনারা মাথায় রাখেন, এমসিকিউ রিটেন সব বিষয়গুলো এখান থেকে লেখা যাবে। তাহলে আজকের মতো পর্যন্ত, পরবর্তীতে আপনাদের সামনে 17তম চ্যাপ্টার নিয়ে আমরা হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।